ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুকে যুক্ত হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনা, ঠিক যমুনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আয়নাঘরে যারা বন্দী হয়েছিলেন, আয়নাঘরে তাদের বন্দির দাবি, মুক্তির দাবিতে তাদের যে স্বজনরা রয়েছেন তারা এই রাস্তা ব্লক করে তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। আপনারা যেমনটা জানেন যে গত 5ই আগস্ট কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর কিন্তু আয়নাঘরের যারা বন্দী ছিলেন তাদের অনেকেই ফিরে এসেছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে তারা রাস্তা অবস্থান করে রাস্তা আটকে রেখে তারা বিভিন্ন দাবির, তাদের যে স্বজনেরা রয়েছেন তাদের মুক্তির দাবিতে তারা কিন্তু রাজপথে অবস্থান করছেন এবং ঠিক পাশেই জায়গাটিতে যে যমুনার বাসভবন রয়েছে, এখানে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন ডক্টর ইউনূস, তিনি কিন্তু আসলে এই জায়গাটিতে থাকেন এবং আইন শৃঙ্খলার কোনো অবনতি যেন না ঘটে সে কারণে কিন্তু এখানে আসলে 4 স্তরের নিরাপত্তা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি তার পেছনে আর্মি ট্যাঙ্কার নিয়ে দাঁড়িয়ে আছে এবং এছাড়া পুলিশও কিন্তু আসলে এখানে রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন এবং স্বজনদের ছেলে মেয়ে সহ আত্মীয় যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসেছেন এবং তারা দেখতে পাচ্ছি একজন বাবা, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনার আসলে কে ইনি? আমার ছেলে কতদিন যাবত পান না? 11 বছর। আর মানে কিভাবে হারাইছে একটু বলবেন? হারাইছে বলতে কি, র্যাব 10-এ নিয়ে গেছে এই পরিচয় দিয়ে। হারাই তো নাই যে বলে আমার ছেলে হারাই গেছে আমি খুঁজতেছি তা তো না। র্যাব 10 পরিচয় দিয়ে নিয়ে গেছে পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে। উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল বা? উনি সমর্থন করতো বিএনপি, সাধারণ কর্মী। এই কথা বুঝছেন, আমি গার্ডের শ্রমিক ছিলাম তৎকালীন সময়, আমার সাথে শ্রমিকগিরি করতো 10 সালে। কথাটা বুঝছেন, তখন আমার সাথে কাজ করতো তৎকালীন যে ঢাকা ঘাট শ্রমিক ইউনিয়নের নামে ঘাট ছিল মহিউদ্দিন সাহেবের নামে, উনি আমাদের কাজ দিছে। আমরা ঘাটের শ্রমিক, উনিও শ্রমিক, আমাদের কাজ দিছে। আমরা সবাই মিলে আর কি তৎকালীন নৌমন্ত্রী শাহজাহান খানের আর কি বিরোধিতা করছি, আমাদেরকে বিতাড়িত করছে দেখা। এই অপরাধে আমার মনে হয় আর ওই যে সান্দিদা খানম এমপি, এই দুইজনার কথা অমান্য করাতেই আমার এই, নাইলে আমার ছেলের তার কোনো অপরাধ আমি জানা মতে নাই। দর্শক দেখতে পাচ্ছেন যে তাদের সাথে কিন্তু তাদের ছেলে মেয়ে এবং স্বজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে রয়েছেন এবং এখানে নিরাপত্তার যেন কোনো বিঘ্ন না ঘটে সে কারণে আসলে অনেকেই রয়েছেন। দেখতে পাচ্ছেন যে বাচ্চারাও কিন্তু আসলে এসেছে। আমরা দু একজনের সাথে কথা বলে আরো জানার চেষ্টা করব। আসলে যে হারিয়েছে সে আপনার কি হয় একটু বলবেন এর পরে? আচ্ছা, উনি হচ্ছে আমার বড় ভাই। 2014 সালের ডিসেম্বরের 21 তারিখ র্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ নাই। মামলা করতে গেছিলাম আমরা থানায়, আমাদের মামলা নেওয়া হয় নাই থানায়। আমরা পরে র্যাব 5-এ গেছি, ওইখানে আমাদের সাথে ওনারা কোনো মানে আমরা কোনো যোগাযোগ করতে পারি না ওনাদের সাথে। ওনারা বলছে আমরা জানি না, আমরা আনি নাই, আপনারা দেখেন, খুঁজে দেখেন। তারপর আমরা ডিবির অফিসে গেছি, ওইখান থেকেও আমাদের কিছু হয় নাই। তো পরে জানতে পারি হয়তো বা ওর নামে মামলা হয়েছে বা কিছু। তো আমরা ওর নামে যদি মামলা হয়ে থাকে তাহলে হচ্ছে জেল আছে, আদালত আছে, জেলখানা, ও যদি সাজা হয় তাহলে জেলে থাকবে। কিন্তু মানে এমনভাবে গুম করা হয়েছে যে আমরা কোনো নিখোঁজ মানে কোনো খবর পাই নাই। ওইখানে পরে হচ্ছে আমরা রাজশাহী কোর্টে মামলা করছি, কোর্ট থেকে আমাদের নোটিশ দিছে। নোটিশ দেওয়ার পর আমরা দেখা করছি। তো আজকে 10 বছর হইলো, এখন পর্যন্ত কোনো হদিশ পাই নাই আমরা। থানা, জেলখানা, জি অবশ্যই তার ওইটা দাবি নিয়ে। ঠিক আছে, দর্শক আমরা আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করব। আপু একটু বলবেন আসলে কি হয়েছে, কেন এসেছেন? 2013 সালের 15ই ডিসেম্বর আমার ছোট চাচা, আমার বাবার ছোট ভাই মোহাম্মদ বেলাল হোসেন, ওনাকে আমাদের গ্রাম লক্ষ্মীপুর রতনের খিল গ্রাম, ওখান থেকে ধরে নিয়ে গেছে র্যাব 11। এবং ওখান থেকে ধরে নিয়ে যাওয়ার পরে ওখানকার থানার ওসি যিনি ছিলেন উনি জিডি করেন নাই, জিডি নেন নাই, আমাদের ওসিগুলো বিক্ষিপ্ত ঘটনায়। জিডি না নেওয়ার পেছনে কোনো কারণ আপনারা জানেন কিনা? পাশাপাশি তিনি কোনো রাজনৈতিক দলে সক্রিয় ছিলেন? উনি ডিরেক্টলি রাজনীতির সাথে সক্রিয় ছিলেন না, কিন্তু উনি ব্যবসায়ী ছিলেন এবং ওনার বন্ধুরা বিভিন্ন বিএনপির রাজনীতির সাথে সরাসরি সংযুক্ত, যেমন লক্ষ্মীপুরের এমপি শহীদুজ্জামান অ্যানি এখন বিএনপির
উনি প্রবাবলি, আমি জানি না ঠিক ওনার পজিশন, বাট যাই হোক উনি বিএনপির লিডার অ্যান্ড ওনার বন্ধু আমার চাচা ছিল, এবং আমাদের গ্রামের যে চেয়ারম্যান ছিল সেও বিএনপির ছিল তখনকার। ওনাকেও অ্যাকচুয়ালি গুম করা হতো, ওনাকেও খোঁজা হচ্ছে আমাদের গ্রামের চেয়ারম্যান। ওনারা বিএনপির সক্রিয় কর্মী ছিল, এবং আমার চাচা ওদের বন্ধু ছিল, ওদের সাথে ঘুরতে টুরতো একসাথে, একই গ্রামের একই এলাকার, এই জন্য ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং ধরে নিয়ে যাওয়ার পরে আজকে পর্যন্ত আমরা তার কোনো খোঁজ পাই নাই। তার সাথে আরও 3 জনকে ছিল, একই সাথে চা খাচ্ছিল, ওখানে একজনকে স্পটেই গুলি করা হয়েছে, আর বাকি 2 জনের লাশ 2 দিন পরে খালপাড়ে রেখে গেছে। বাট আমাদের চাচার আমরা জানি না বেঁচে আছে না মরে গেছে, কোথায় আছে, কি হচ্ছে, কিছুই জানি না। তো এই জন্যই আজকে এখানে আসছি যে আমি চাই এক জাস্টিস। আয়নাঘরে আছে না কই আছে জানি না, বাট উই নো যে সিক্রেট প্রিজনস আছে। আয়নাঘর আমরা জানি যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি ওনারা বের হয়েছেন আয়নাঘর থেকে, বাট ওখানে তো সবাইকে রাখা পসিবল না, অনেক মানুষকে তো গুম করা হয়েছিল না, আমরা তো জানি। তো এতগুলি মানুষের একটা অফিসিয়াল লিস্ট করুক, তারা একটা তদন্ত কমিটি গঠন করুক, আমাদের অনারেবল মিনিস্টার্স ওনারা একটা তদন্ত কমিটি গঠন করুক, ট্রান্সপারেন্ট, আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমরা সব স্টেপ বাই স্টেপ জানবো, আমাদের থেকে সব ইনফরমেশন তারা নিবে এবং তারা আমাদেরকে ইনফরমেশন দিবে, এবং স্টেপ বাই স্টেপ ওরা পুরো একটা লিস্ট বানালো, কারা গুম হলো, কোথা থেকে হলো, কেন হলো, কাদের দ্বারা হলো। এবং ওখানে তো নিশ্চয়ই কনফিডেন্সিয়াল ফাইল আছে র্যাবের, যেহেতু আমরা জানি র্যাব 11 নিছে, তো ওদের কনফিডেন্সিয়াল ফাইলসগুলো বের করুক, ওরা ওগুলো দেখুক যে কেন, কোথায় নিছে, তারা বেঁচে আছে না মরে গেছে, মরে গেলে কারা মারলো সেটার বিচার করলো, যদি বেঁচে থাকে কোথায় আছে, কি অবস্থা আছে, সেটাও আমাদেরকে জানাতে হবে, যেন আমরা তাদেরকে ফিরায় নিয়ে আসতে পারি। তাদের আসলে এত বছর তারা একটা জায়গায় বন্দি থাকার পরে মানসিক তাদের কি অবস্থা, এটা তো আসলে ভাষায় তো আসলে ইট ইজ নট পসিবল টু এক্সপ্লেইন দিস। দিস ইজ আ ক্রাইম, দিস ইজ দ্য বিগেস্ট ক্রাইম হিউম্যান রাইটস এর ইতিহাসে এরকম ক্রাইম আর থাকতে পারে না, ঠিক আছে? তাহলে তারা এখন কি অবস্থা আছে, তারা আমাদের মানসিক ভারসাম্য আছে নাকি, আমাদের তাদেরকে গিয়ে তো উদ্ধার করে নিয়ে আসতে হবে না? এটা যেন আমাদেরকে এইটুকু রাইট, আমাদের হিউম্যান রাইটস আমাদের এটা মিট করতে হবে তাদেরকে, এইটার জন্যই আজকে এখানে আসছে। তারা আমাদেরকে একটা ট্রান্সপারেন্ট একটা তদন্ত কমিটি গঠন করে দিক, আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা এইটাই চাই, আর কিছু না। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা তৎকালীন যারা গুম হয়েছিলেন তাদের ফেরত পাওয়ার দাবিতে কিন্তু আসলে তাদের স্বজনেরা এখানে আসলে এসেছেন, এবং আপনারা যেমনটা জানেন যে এখানে প্রধান সমন্বয়ক যিনি হয়েছেন শেখ হাসিনার সরকারের পতনের পর প্রধান সমন্বয়ক যিনি হয়েছেন তার বাসভবন কিন্তু ঠিক যমুনা এই যে জায়গাটিতে, এবং যমুনার ঠিক সামনের যে পথটি রয়েছে সেই পথে কিন্তু আসলে তারা অবস্থান করছেন স্বজনেরা, এবং এখানে স্বজনদের সাথে কিন্তু তাদের ছেলেমেয়েরাও এসেছে, এবং এখানে যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সে কারণে কিন্তু আসলে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে জারি রাখা হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সামনে আসলে অবস্থান করছে বিজিবির পেছনে রয়েছে আর্মির প্রোটোকল, এবং আর্মির পেছনে বিভিন্ন জায়গায় পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও রয়েছেন, এবং পাশাপাশি এদের সাথে কিন্তু আসলে আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে রয়েছেন। দর্শক এই ছিল আসলে যা অবস্থানকারীদের সর্বশেষ পরিস্থিতি। যমুনার সামনে যে অবস্থান করছেন স্বজনেরা, সেই স্বজনদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম এখান থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।